নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি জয়িতা চলে এসেছি আপনাদের জন্য সিনে মিস্ট্রি ডার্কের তরফ থেকে আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের আজকের নিবেদন শৈলজানন্দ মুখোপাধ্যায় মহাশয়ের লেখা কে তুমি। শৈলজানন্দ মুখোপাধ্যায় ১৯০১ সালের ১৮ই মার্চ বীরভূম জেলার রূপসীপুরের হাটশিরেন্তি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ২রা জানুয়ারি উনি পরলোক গমন করেন। উনি কুমারডুবি কয়লা খনিতে চাকরি করতেন। উনি খেটে খাওয়া সাধারণ মানুষদের জীবনী নিয়েই লিখতে বেশি ভালোবাসতেন। বিভিন্ন উপন্যাস ও গল্পের সাথে সাথে চিত্রনাট্যের কাহিনীও উনি লিখেছেন। আজকে উনারই লেখা কে তুমি কাহিনীটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের গল্পে সূত্রধর আমি জয়িতা, গল্পপাঠ রাজদীপ ও দেবজ্যোতি, তারাপদ, নিবারণ ও হরিপদ চরিত্রে সুপ্রতীক, মা চরিত্রে শ্রীমতী দেবী গাঙ্গুলি, লেখক ও লোকনাথ চরিত্রে দেবজ্যোতি, দুগু ভট্টাচার্য ও নবীন চরিত্রে শ্রী বিপ্লব পাল চৌধুরী, ভুবনের মা ও সুবি চরিত্রে লিপিকা, চৌকিদার ও সুজিত চরিত্রে রাজদীপ, প্রতিবেশিনী ও করালির মা চরিত্রে আমি জয়িতা, সহযোগিতায় মৌলি। আর যার কথা না বললেই নয়, যার জন্য আমাদের গল্পগুলি আপনাদের কাছে এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেই এডিটিং ও সাউন্ড এফেক্টে সৈকত। নমস্কার, চলুন তাহলে গল্পটি শুনে নেওয়া যাক। গ্রাম আমি কখনো দেখিনি। শহরেই জন্ম, শহরেই বড় হয়েছি, শহরেই কেটেছে এই 25টি বসন্ত। আমার এক বন্ধু জুটেছে চাকরি করতে গিয়ে। বন্ধুর নাম সুজিত। বীরভূম জেলায় কোনো একটি গ্রামে তার বাড়ি। বাড়ির অবস্থা মন্দ নয়। তো হঠাৎ একদিন সুজিত আমাকে বলল, যাবি আমাদের বাড়ি? গ্রাম কখনো দেখিসনি বলছিস, দেখে আসবি। সামনে 4 দিন ছুটি। বললাম যাব। সুজিতের গ্রামে এসেছি, রেল স্টেশন থেকে বহু দূরে। কতক গরুর গাড়িতে, কতক বা পায়ে হেঁটে যেতে হয় সেখানে। 2 বন্ধুতে বেড়াতে বেড়াতে তাই গেলাম। গ্রামখানি ভারী চমৎকার। ঢেউ খেলানো মাটি, চারিদিকে ধানের মাঠ, দক্ষিণে একটি জঙ্গল। শাল, তামাল, তাল গাছের সারি। মনে হয় প্রতিটি গাছ যেন যত্ন করে পোতা। একে এরা জঙ্গলে কেন বলে বুঝতে পারি না সেটা। পরিষ্কার পরিচ্ছন্ন মাটির উপর শ্রেণীবদ্ধ গাছের ছায়ানিবিড় তপবনের মতন স্নিগ্ধ শ্যাম জায়গাটি আমার এত ভালো লাগলো যে সহজে সেখান থেকে আর ফিরে আসতে মন চাইল না। সুজিতের বাড়িখানা পুরনো, আগেকার দিনে তৈরি দোতলা বাড়ি। কিছু ভেঙেছে, কিছু বা মেরামত করা হয়েছে। দোতলার একটি ঘরে আমার শোবার ব্যবস্থা করে দিয়েছে। দক্ষিণ দিকের জানলাটি খুললে দেখা যায় পাশেই একখানি মাটির বাড়ি। পুরো বাড়ি বলেই মনে হয়। লোকজন কেউ বাস করে বলে মনে হয় না। উঠোনে একটি আমের গাছ। গাছে তখন অজস্র মুকুল ধরেছিল। আমের মুকুলের গাছে আমার ঘরখানা যেন ভরে আছে। রাত্রি ঠিক তখন কটা হবে সেটা মনে নেই। সেদিন কার ডাকে যেন ঘুম ভেঙে গেল। শুনছেন? বলছি শুনছেন? এক স্ত্রীলোকের কণ্ঠস্বর পেলাম। জানালার পাশে তাকিয়ে দেখলাম সেই পোড়ো বাড়িটার সামনে আম গাছটির তলায় তন্নি এক তরুণী দাঁড়িয়ে। জ্যোৎস্নার আলো গাছের ফাঁকে এসে পড়ছিল মেয়েটির সর্বাঙ্গে। মেয়েটি সুন্দরী বলেই মনে হলো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, কি বলছেন? আমার মা কোথায় বলতে পারেন? আমি বললাম, আসলে আমি তো এই গ্রামে নতুন এসেছি, আমি ঠিক কিছু জানি না, বুঝলেন তো। আর তেমন কিছু বলল না মেয়েটি।
মনে হলো সে যেন চলে গেল। আলো ছায়া ঘেরা সেই গাছের তলায় তাকে আর আমি দেখতে পেলাম না। কোন দিক দিয়ে কোথায় গেল তাও বুঝতে পারলাম না। ঘটনাটা আমি কোনো মতেই ভুলতে পারছিলাম না। যাক, পরের দিন সকালে আমি এটা সুজিতকে জানালাম। ও জানলাটা আর খুলো না, বন্ধ করে দিও। কেন বলো দেখি? মেয়েটা কি? রে না না, সেরকম কিছু নয়। কাজ কি বাবা পরের মেয়ের সঙ্গে? দুদিনের জন্য এসেছিস? বুঝলাম, সেই ভালো। যাই হোক, সেদিন রাত্রে জানালাটি বন্ধ করেই আমি শুয়েছিলাম। কিন্তু সেদিন আবার সেই কণ্ঠস্বর, আবার সেই ডাক। জানালার কপাটগুলি ঠেলছে বলে মনে হলো। বাধ্য হয়ে জানালাটা খুলে ফেললাম। কিন্তু এই কি, সেই সুন্দর মুখখানি জানালার শিকলগুলির ঠিক পেছনে। মেয়েটি মনে হলো যেন জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু কেমন করে তা সম্ভব? জানলার পেছনে তো কিছুই নেই। মেয়েটি তাহলে দাঁড়িয়ে আছে কিসের উপর? এই কথা ভাবতেই টপ করে আমার মাথাটা ঘুরে গেল। বললাম, আমি জানি না, কাল তো বলেছি আপনাকে। আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। আমি কাঁপছি ঠক ঠক করে, জানলাটা বন্ধও করতে পারছি না, চিৎকার করে ডাকতেও পারছি না সুজিতকে। আমার অবস্থা দেখেই বোধহয় সে খিলখিল করে হেসে উঠল। সুন্দর সাজানো দুটি দাঁতের শাড়ি, উজ্জ্বল টানা টানা দুটি চোখ। মেয়েটি বললে, আমি তো কোনো কথাই আপনাকে জিজ্ঞেস করিনি। আমি জানি আপনি নতুন এসেছেন, কদিন থাকবেন? খুব খানিকটা সাহস সঞ্চয় করে জানলাটা বন্ধ করবার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম বোধ হয়। কিন্তু জানলাটা বন্ধ করবার অবসর আর পেলাম না। তার আগেই মেয়েটি এসে দাঁড়ালো ঠিক আমার সম্মুখে, একদম ঘরের ভেতর। আবার তার সেই হাসি। তারপর কি হয়েছে আমার আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরে এলো, দেখি আমি শুয়ে আছি সুজিতের ঘরে। সুজিতের ছোট্ট বোন দাঁড়িয়ে আমার মাথায় হাওয়া করছে। মাথা চুলগুলো ভিজে, মাথায় বোধহয় ওরা জলও ঢেলেছে। সুজিত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। জিজ্ঞাসা করলাম, হাসছিস যে, কি হয়েছিল রে? কি রকম ভিতরে তুই? ওরকম করে চেঁচিয়ে উঠেছিলি কেন? কেন আর আমি সেটা কি করে বলি? যাই হোক, আমি তারপর জিজ্ঞাসা করলাম, তারপর? তোর চিৎকার শুনে ছুটে গেলাম। ভাগ্যিস ধরে খিল বন্ধ করিসনি, নইলে কি যে হতো কে জানে। যাক, খুব হয়েছে আমার গ্রাম দেখা। পরের দিনই বললাম, ভাই আমি কলকাতায় যাব। সুজিতকে আসতেও হলো আমার সঙ্গে। গ্রামে থাকতে সুজিত আমাকে কোনো কথাই বলে, কোনো রহস্যই ভাঙেনি। ট্রেনে আস্তে আস্তে সুজিত আমায় বলল, বেচারা সুবি, ওকে আমরা দেখেছি সবাই, কিন্তু আমাদের গা শোয়া হয়ে গেছে। আমরা গ্রাহ্য করিনি। মেয়েটা আসে, তার মার খবর জানতে চায়, বলে তার মা কোথায় তোমরা বলো। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, তুই খুলে বল তো সব কথা। তাহলে শোন, সংসারে দুটি মাত্র মানুষ, মা আর মেয়ে। মার বয়স হয়েছে, মেয়ের বয়স এই সবে 18-19, কিন্তু দুজনেই বিধবা। ঝগড়া ঝাঁটি তাদের 24 ঘন্টা লেগেই থাকে। মেয়েটাই দিবারাত্রি খিটিমিটি করে, মার সঙ্গে ঝগড়া করবার ছুতো খুঁজে বেড়ায়। আবার অবাক কাণ্ড, খুব খানিকটা ঝগড়া করে নিজেই শেষে পা ছড়িয়ে কাঁদতে বসে। মা বলে,
না, তুই একটা কিছু না করে আর ছাড়বি না দেখছি। মাথায় এক পিঠ চুল এলিয়ে এই ভর্তি দুপুরবেলা কাঁদতে বসলি যে। আয় মা, চুলগুলো বেঁধে দিই। এই বলে চুলগুলো বেঁধে দেবার জন্যই মা হয়তো তার কাছে এগিয়ে যায়, কিন্তু মেয়ে তখন রেগে এক্কেবারে টং। চুলে হাত দিতে সে কিছুতেই দেবে না। বলে, যাও যাও, খুব হয়েছে তোমাকে মার চোখ দুটি তখন জলে ভরে আসে। আঁচলে চোখ মুছে বলে, থাক তবে, কাঁদ ওইখানে বসে। বলে ধীরে ধীরে সে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে এর বাড়ি খানিকক্ষণ বসে, ওর বাড়ি খানিকক্ষণ বসে। কথা কইবার মতন কাউকে যদি কাছে পায় তো বলে, ওই বয়স আর ওই রূপ নিয়ে বিধবা হলো মা। মেয়েটার মুখের পানে আর তাকাতে পারছি নে। প্রতিবেশিনী হয়তো আশ্বাস দেয়, বলে, ভেবো না মা, একদিন ঠিক গা সওয়া হয়ে যাবে। মা কিন্তু তার নিজের কথাই বলতে থাকে। বলে, আমার কি মনে হয় জানিস বাছা, মনে হয় এই নিয়ে সুবি হয়তো দিবারাত্রি ভাবে। ভেবে যখন আর কুল কিনারা পায় না, তখন হয়তো অমনি করে হয় কাঁদতে বসে, নয়তো ঝগড়া করবার জন্য খুনসুরি করে বেড়ায়। প্রতিবেশিনী মেয়েটি এবার নীরবে শুধু ঘাড় নেড়ে কথাটা সমর্থন করে। সুবীর মা তার মুখের পানে তাকিয়ে বলে, বুঝতে পারি সবই বাছা, কিন্তু মা হয়ে আমি যে আর বলতে বলতে ঠোঁট দুটি তার থরথর করে কাঁপতে থাকে। চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে আসে। সে চোখের জল আর কিছুতেই থামতে চায় না। আঁচল দিয়ে মোছে আর তৎক্ষণাৎ কানায় কানায় ভরে ওঠে। মার সে কান্না বুঝি বিধাতারও সহ্য হলো না। তাই সে কান্নার পালা হঠাৎ একদিন চুকে গেল। বিধাতা চুকিয়ে দিলেন কি সুবি নিজেই চোকালে কে জানে। সেদিন দুপুরে মা ও মেয়ে দুজনেই খেতে বসেছে। ভাত চিবোতে গিয়ে হঠাৎ করে সুবি তার দাঁতে একটা কাগজ চিবিয়ে ফেললে। হাতে গ্রাসটা তৎক্ষণাৎ সে থালার উপর ছিটকে ফেলে দিয়ে বলে উঠল, উফ, না আর পারি নে বাবা। কেন, চালগুলো বেছেও নিতে পারোনি? মা বললে, চাল আর কত বাজবো বাছা, ভাতে কাঁকড় পাথর দু একটা অমন থাকে, তাই বলে তোর মতো বিটকেল কেউ করে না, খা। মেয়ে আর না খেয়ে হাত গুটিয়ে বসে রইল। দেখে মার মনে মনে সত্যি এবার একটুখানি রাগ হলো। বললে, এমন তিরিক্ষি মেজে তোর কেন হলো বলতো সুবি? কই, আগে তো এমন ছিল না। সুবীর মুখখানা ভারী হয়ে উঠল। তাই না দেখে মা আবার বললে, এমন যদি লবাবের মেয়ে হয়ে থাকিস তো কাল থেকে তুই নিজের হাতে বেছে দিস। হ্যাঁ, তাই দেব। বলে থালাটাকে হাত দিয়ে সরিয়ে দিয়ে সুবি উঠে দাঁড়ালো। সর্বনাশ! বিধবা মেয়ে, একবারের বেশি খেতে নেই। মা চট করে বাহাত বাড়িয়ে আঁচলটা চেপে ধরে বলে উঠল, বস, চারটি খেয়ে নে, কেউ দেখেনি, তাতে দোষও নেই, নে বস। ঝাঁকুনি দিয়ে সুবি আঁচলটা ছাড়িয়ে নিলে। বললে, না, আর খাবো না। সারাদিন খেতে যে আর পাবি না হতভাগী, উপোস দিয়ে মরবি। মরণ হলে তো বাঁচি, মরণ যে আর হয় না ছাই। তাই মর, তাই মর তুই, আমারও হাতটা জুড়ায় তাহলে। বিড়বিড় করে কি যেন বলতে বলতে সুবি আঁচাতে চলে গেল। মাই বা আর কেমন করে খায়?
থালাটা সরিয়ে দিয়ে মাও উঠে দাঁড়ালো। খিড়কির পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসে সুবি দেখলে এঁঠো থালা তেমনি পড়ে আছে, আর ঘটির জলে উঠোনে হাত ধুয়ে মা তার ঘর থেকে বেরিয়ে গেছে। মা তার সেদিন যেখানে সেখানে কেঁদে কেঁদে সারা হলো। না মা, রইল ওই দস্যি মেয়ে আমার বাড়িতে। আমার দেখছি অন্য কোনো দেশে গিয়ে পালাতে হবে। প্রতিবেশিনী মেয়েরা কেউ বা সান্ত্বনা দেয়, আবার কেউ বা বলে, কি জানি মা, তোমাদের ঝগড়ার কিছুই বুঝি নে আমরা। মায়ের চোখ দিয়ে জল আসে, বলে, বুঝতে কি চাই আমি পারি বাছা। ও যে কেন অমন করছে মা, তা কে জানে। মা আবার সে বাড়ি থেকে উঠে আরেক বাড়িতে গিয়ে বসে। সেখানেও সেই কান্না আর ওই এক কথা। আজ আর আমি বাড়ি ঢুকছি নে, দেখি ও আমায় খুঁজতে আসে কিনা। এমনি করে এবারই সে বাড়ি করতে করতে সূর্য ডুবল। রোজ ঠিক এমনি সময় পুকুর থেকে এক কলসি করে খাবার জল তাকে আনতে হয়। পাড়ার মেয়েরা সব কলসি কাঁধে নিয়ে পুকুরে যাচ্ছিল। করালির মা বললে, চলো, না হয় আমারই একটা কলসি নিয়ে চলো আজকে। সুবীর মা বললে, না বাচ্চা থাক, আজ আর যাব না, মজাটা একবার বুঝুক। মজা বোঝাবার জন্য সে রইল বটে, কিন্তু দেখতে দেখতে চারদিক আধার করে এলো। ঘরে ঘরে প্রদীপ জ্বলল, তবু সুবি তাকে ডাকতে এলো না। মার মন ঘর ছেড়ে এমন করে কতক্ষণই বা বাইরে থাকে। তুলসী তলায় এখনো হয়তো সন্ধে পড়ল না। এতক্ষণ হয়তো সে তার নিজের লণ্ঠনটি জেলে নিয়ে রামায়ণ পড়তে বসে গেছে। মা তার মরল বা বাঁচল বয়ে গেছে তার দেখতে। সরু একটা গলির অপর প্রান্তে একেবারে একটেরে তাদের সেই ছোট মাটির ঘরখানি। চারিদিকে মাটির প্রাচীর দিয়ে ঘেরা। সদর দরজা পেরিয়েই বাহাতে উঠোনের একপাশে বহুদিনের প্রাচীন একটা আমের গাছ। অজস্র ডালপালা বিস্তার করে জায়গাটাকে অন্ধকার করে রেখেছে। তাহলেও ঘরে যদি আলো জ্বলে তো বাইরে থেকেই টের পাওয়া যায়। কিন্তু আলো জ্বলা দূরে থাক, সুবীর মা সদর দরজা ঠেলে ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ। হেঁকে বললে, সুবি, সুবি দরজা খোল মা। কাজ দেখো দেখি মেয়ের, ঘরে ঢুকতে না দেবার মতলব। ভেতর থেকে সুবি সাড়া আর কিছুতেই দেয় না, দরজাও খোলে না। কাছেই তারাপদদের বাড়ি। তারাপদ তখন সবেমাত্র গোয়ালে গাই গরুগুলোকে খেতে দিয়ে ঘরে এসে বসেছে। এমন সময় সুবীর মা এসে বললে, আয় তো বাবা, সুবিকে একবার আচ্ছা করে ধমক দিবি। সদর দরজায় খিল দিয়ে বসে আছে, আমায় ঢুকতে দেবে না। তারাপদ হেসে বললে, ঝগড়া হয়েছে বুঝি? বলেই লণ্ঠনটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। দরজায় বার কতক জোরে জোরে ধাক্কা দিয়ে বললে, খোল বলছি সুবি, নইলে আর কিছু বাকি রাখবো না। দরজা তবু খুলল না। লণ্ঠনটা হাত থেকে নামিয়ে তারাপদ বললে, তুমি দাঁড়াও মাসি, পাঁচিল টপকে আমি দরজাটা খুলে দিই। খাটো মাটির প্রাচীর, উঠতে বিশেষ বেগ পেতে হলো না। কিন্তু চুপ করে ওপাশে নেমেই সন্ধ্যার আবছা অন্ধকারে কি যেন দেখে সে আম গাছের তলা থেকে সহসা বিক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে উঠল, মাসি, মাসি! বাইরে থেকে সুবীর মা বললে, কি বাবা? কিন্তু জবাব দেবার অবসর তখন আর নেই। ধড়াম করে দরজাটা খুলে ফেলেই তারাপদ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো।
তাড়াতাড়ি লণ্ঠনটা তুলে নিয়ে সে আম গাছের তলায় গিয়ে দেখে সর্বনাশ। সুবীর মা তো অস্পষ্ট কণ্ঠে বিকট একটা চিৎকার করে সেখানেই আছাড় খেয়ে পড়ল। সুবি, সুবি, আর স্তম্ভিত নির্বাক তারাপদ কম্পিত হস্তে লণ্ঠনের আলোটা তুলে ধরে দেখল আম গাছের একটা ডালের গায়ে মোটা একটা দড়ির ফাঁসে লটকে সুবি আত্মহত্যা করেছে। পায়ের নিচে দড়ির ভাঙা খাটিয়াটা উল্টে পড়ে আছে। টকটকে ফর্সা রং যেন দুধে আলতায় গোলা, পিঠের উপর ঢেউ খেলানো কালো এক পিঠ চুল। কিন্তু মুখের চেহারা দেখলে আর সে সুবি বলে চিনবার উপায় নেই। দাঁতের ফাঁকে খানিকটা জিভ বেরিয়ে গেছে, চোখ দুটো বড় বড়, গায়ের কাপড় চোপড় বেসামাল অবস্থায় মাটিতে লুটোচ্ছে। হতভাগী মরবার আগে বাঁচবার জন্য চেষ্টা করেছিল কিনা তাই বা কে জানে। ব্যাস, সমস্ত গ্রাম একেবারে ঠান্ডা। গ্রাম দেশে আত্মহত্যা এমন কিছু নিত্যনৈমিত্তিক ঘটনা নয়। 2-10 বছর পরে কদাচিৎ কোনো গ্রামে দৈবাৎ যদি বা এক আধটা এমন আকস্মিক দুর্ঘটনা ঘটে যায় তো কিছু বলবার থাকে না। এখন মৃতদেহ নিয়ে কি করা যায়, এই হলো গ্রামের লোকের ভাবনা। আত্মীয় স্বজন কেউ কোথাও তাদের আছে কিনা কে জানে। সুবীর মা তো সেই যে মাটিতে উপুর হয়ে আছাড় খেয়ে পড়েছে সেই থেকে আর ওঠেনি। শিব মন্দিরের পাশে গ্রামের একটা রাস্তার ধারে সেই রাত্রেই মজলিস বসল। অনেক কথা কাটাকাটির পর শেষে এই ঠিক হলো যে কি জানি বাবা, আত্মহত্যার মরা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে আসবার পর কেউ যদি পুলিশে খবর দিয়ে দেয় যে সে আত্মহত্যা করেনি, কেউ তাকে মেরে ফেলে দিয়ে গাছে অমনি টাঙিয়ে রেখেছিল, তখন তার চেয়ে আগে থেকেই পুলিশে খবর দেওয়া হোক। গ্রাম থেকে 3 ক্রোশ দূরে থানা, কিন্তু সুবীর দুর্ভাগ্য, চৌকিদার ফিরে এসে খবর দিলে দারোগা সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছেন, জমাদার সাহেব আসবেন কাল সকালে, বলেছেন। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা, গলায় দড়ি দিয়ে মরা আমি বের করছি। গ্রামের লোক তো ভয়ে অস্থির। দুগু ভট্টাচার্য বললে, কেন? তখনই তো বলেছিলাম দাদা, পুলিশে খবর দিয়ে কাজ নেই, দিই জ্বালিয়ে। লোকনাথ দাঁত মুখ খিচিয়ে উঠে বলল, বেটা বলে কি হে? তারপর তারপর ঠেলাটা কে সামলাতো? দুগু বললে, ঠেলা? ঠেলা আবার কিসের? হরিপদ তাকে বুঝিয়ে দিলে যে কেউ যদি বলতো যে না, ও গলায় দড়ি দিয়ে মরেনি, দুগু ভট্টাচার্যের সঙ্গে দিনের বেলা ঝগড়াঝাটি না কি সব যেন হয়েছিল। এই দুগু ভট্টাচার্য কালা মানুষ, কানে ভালো শুনতে পায় না। এদের আগেকার মন্তব্য সে কিছুই শোনেনি। হরিপদর মুখে তার নাম শুনে সে চিৎকার করে লাফিয়ে উঠল। খবরদার বলছি হরিপদ, মিছে কথা বলিস না। আমার সঙ্গে ঝগড়া ঝাঁটি কিচ্ছু হয়নি। সবাই তখন মুচকি মুচকি হাসছে। হরিপদর সঙ্গে হাতাহাতি হবার জোগাড়। অনেক কষ্টে ভট্টাচার্যকে থামানো গেল। কিন্তু পরদিন সকালেও থানা থেকে জমাদার সাহেব এলেন না। গ্রামে মানুষ মরেছে, বাসি মরা তো হলোই, তার উপর আত্মহত্যার মরা। ঠাকুর দেবতার শিলা বিগ্রহের নিত্য সেবা যাদের বাড়িতে আছে তারা তো ভেবেই অস্থির। বাড়ি থেকে মৃতদেহটাকে বের না করা পর্যন্ত ঠাকুর দেবতার পুজো হবে না, এবং পুজো যারা করবে, পুজো না হলে
তাদের জল গ্রহণ করার উপায় নেই। লোকনাথের বাড়ি প্রত্যহ শালগ্রাম শিলার ভোগ হয়। সকালে উঠেই ভিন্ন গ্রামে সে একটা প্রায়শ্চিত্ত করাতে গিয়েছিল। প্রায় 12টার সময় তেতে পুড়ে ফিরে এসে শুনলে পুলিশও আসেনি এবং মরা তখনও উঠোনেই পড়ে আছে। মরা দেখতে যারা গিয়েছিল, সকাল থেকে সুবীর মা নাকি তাদের প্রত্যেককেই কেঁদে কেটে হাতে পায়ে ধরে মরাটাকে একটুখানি বের করে দেওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু কেউ তা শোনেনি। লোকনাথের তখন পিপাসায় কণ্ঠ রোধ হয়ে এসেছে। ভেবেছিল বাড়ি গিয়ে শালগ্রামের পুজোটা করে দিয়ে জল খাবে, কিন্তু তাও যখন হলো না, তখন সে নিজেই হনহন করে বেরিয়ে গেল। আপাদ মস্তক ঢাকা দেয়া সুবীর মৃতদেহ আগলে দেখা গেল মা তার আম গাছের তলায় একাকিনী চুপ করে বসে আছে। চোখে জল নেই, মুখখানি শুকনো। কেঁদে কেঁদে সে যেন হয়রান হয়ে গেছে। দরজার বাইরে থেকে লোকনাথ চেঁচিয়ে উঠল, বলি, ও ঠাকুরুন, মেয়ে তো না হয় সাতকুল উজ্জ্বল করে দিয়ে মলো, তাই বলে কি ও হারামজাদির সঙ্গে সঙ্গে আমাদেরও মরতে হবে নাকি? মরাবেন না করলে যে ঠাকুরের ভোগ হয় না। মুখ তুলে একবার চাইতেই সুবীর মা চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে এলো। কথা সে কিছুই বলতে পারলে না। গলা তখন তা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লোকনাথ ভাবলে, বুঝি মাগি এইবার হয়তো তাকেই অনুরোধ করে বসবে। রাগের মাথায় অতটা সে এখানে আসবার আগে ভাবেনি, তাই সে তৎক্ষণাৎ ঘতঘত করতে করতে সেখান থেকে চলে গেল। জমাদার সাহেব এলেন সন্ধ্যার সময়। পিলপিল করে লোকজন তার পিছু পিছু ঢুকল সুবিদের বাড়ি, কিন্তু সেখানে গিয়ে দেখে আম গাছের তলায় সেই ভাঙা খাটিয়াটি মাত্র পড়ে আছে। সুবীর মৃতদেহও নেই, সুবীর মাও নেই। কোথায় গেল তারা? বাগদিদের একটি ছোড়া আঙ্গুল বাড়িয়ে দূরের একটা পুকুর দেখিয়ে বললে, ওইখানে বসে রয়েছে দেখলাম। কিন্তু কখন সে সেখানে গেছে কেউ তা জানে না। লোকনাথ চলে যাবার পর সুবীর মা নিতান্ত নিরুপায় হয়ে নিজেই একবার মৃতদেহটা তার কাঁধে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছিল, কিন্তু ভারী সে মৃতদেহ কাঁধে তোলা তার পক্ষে সম্ভবপর হয়নি। তখন সে সুবীর মাথার দিকটা দুহাত ধরে টেনে টেনে তাকে বাড়ির বার করে এবং অমনি করেই একটু একটু করে দূরের ওই পুকুরটার ধারে নিয়ে গিয়ে ফেলে। আরও দূরে নিয়ে হয়তো সে যেত, কিন্তু পুকুরের চারিপাড়ে শুধু শত শত কাকর আর পাথরের কুচি। একেই সুবীর রাঙা টুকটুকে পা দুখানি পথের ধুলে ম্লান হয়ে গেছে। তার উপর মা হয়ে ওই শক্ত কাকর পাথরের উপর দিয়ে মেয়েকে তার হিড় করে টেনে নিয়ে যাই বা কেমন করে। তাই সে ওখানেই চুপটি করে বসে আছে। জমাদার সাহেব ভেবেছিলেন যা, এসে দেখলেন ঠিক তার উল্টো। ভেবেছিলেন অবস্থাপন্ন লোকের বিধবা মেয়ে আত্মহত্যা করেছে, মর্গে চালান দেবার নামে বেশ একটু ধমকাধমকি করলেই কিছু বেরিয়ে আসবে। জমাদার সাহেবের স্ত্রী নাকি অন্তঃসত্ত্বা। বাড়িতে এ মাসে মোটা রকমের টাকা পাঠানো তার একান্ত প্রয়োজন। সারা রাস্তা তিনি তাই ভাবতে ভাবতে এসেছেন, আত্মহত্যা করে মানুষ মরেছে, তার দরুন টাকা ঘুষ নিয়ে তিনি বাড়িতে পাঠাবেন, আর সেই টাকা খরচ হবে তার সন্তানের জন্মোৎসবে। তা হোক, পুলিশের কাজ করে অত সব ভাবতে গেলে চলে না। কিন্তু সাহেবের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, কিছু না নিয়েই তাকে ফিরতে হলো। মৃতদেহ সৎকার করবার হুকুম দিয়ে তিনি চলে গেলেন। শীতকালের রাত। মৃতদেহ সৎকারের পর স্নান করতে হবে, তার উপর রাত্রে আর বাড়ি ফিরতে নেই, শ্মশানেই রাত কাটাতে হয়। সুতরাং কেউ আর বাড়ি থেকে সহজে বেরোতে চায় না। গামছা কাঁধে লোকনাথ এসে দাঁড়ালো। দুগু ভট্টাচার্য লাফিয়ে উঠল।
ব্যাস, কাউকে চাই নে। একজন সঙ্গী পেলে আমি একাই পুড়িয়ে ফেলতে পারি। লোকনাথ ঘাড় নেড়ে বললে, হ্যাঁ, ভেবে দেখলাম পোড়ানো চলবে না। সকলে তার মুখের পানে তাকিয়ে আর কি বলে শোনবার জন্য উদ্গ্রীব হয়ে রইল। বাঁচালে বাবা, শীতকালের রাত। লোকনাথ বললে, একে গলায় দড়ি, তার আবার বাঁশি মরা, অঙ্গ প্রায়শ্চিত্ত না করলে ওর মুখাগ্নি চলবে না। আর মুখাগ্নি না করি যদি অগ্নি ক্রিয়া করো তাহলে কিন্তু দোষ আছে। তাছাড়া যারা ওকে নিয়ে যাবে তাদেরও কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। কে যেন বলে উঠল, তাহলে দরকার নেই বাপু। ভুবন তার মায়ের সঙ্গে ঝগড়া করে মহা উৎসাহে গামছা কাঁধে নিয়ে এসে দাঁড়িয়েছিল। লোকনাথের কথা শুনে মা তার দরজা থেকে ডাকলে, ওরে ও ভুবন, তাহলে চলে আয় বাবা, শুনছিস তো? লোকনাথ বললে, শাস্ত্রে আছে কে গণুরাজ্যাং বৃক্ষসায়াং ত্রিসান্ধাং কালেঞ্জদি বৃত্তাকায়াং প্রতিজাতি অগ্নিয়ান নৈবাচ নৈবাচ। এরপরেও যদি কেউ যেতে চাও তো যাক, আমার কোনো আপত্তি নেই। তবে আমার বিবেচনায় গ্রামের দুজন বাউরি বাগদি নিয়ে ওকে পুঁতে ফেলাই উচিত। এমন সময় বিকট একটা চিৎকারের শব্দে সবাই যেন চমকে উঠল। গ্রামের বাইরে থেকে চিৎকার, মনে হলো যেন স্ত্রীলোকের কণ্ঠস্বর। সুবি, সুবি, হঠাৎ খেয়াল হলো সুবিকে আগলে সুবীর মা সেই পুকুরের ধারে একাকী এই অন্ধকারে এখনো চুপ করে বসে আছে। সেই তারই গলার আওয়াজ। ব্যাপারটা দুগু ভট্টাচার্য ভালো বুঝতে পারেনি। হাঁ করে এর ওর মুখের পানে তাকিয়ে বললে, কি? কে একজন জোরে জোরে তাকে বুঝিয়ে বললে, সুবীর মা চেঁচাচ্ছে। এই কালা খ্যাপা মানুষটির কোথায় গিয়ে যে বাজল কে জানে। সর্বাগ্রে সে উঠে দাঁড়ালো এবং আর কাউকে কোনো কথা না জিজ্ঞেস করে একাই সে সেই দিক পানে চলে গেল। খানিক পরে তার দেখা দেখি 10-12 গ্রামের ছোকরা প্রত্যেকেই হাটে একটা করে লণ্ঠন নিয়ে সেখানে গিয়ে দেখে পুকুরের পাড় থেকে খানিক দূরে একটা মাঠের ওপর দুগু ভট্টাচার্য দাঁড়িয়ে হাঁপাচ্ছে, আর তার পায়ের কাছে সুবীর মৃতদেহ অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। ব্যাপার কি? দুগু ভট্টাচার্য বললে, এক পাল শিয়াল এসেছিল আর দুটো বড় বড় গোবাক। বাপরে বাপ, ব্যাটারে কি ছাড়তে চাই? ওই দেখো না, ওই দেখো পায়ের কাজটা কেমন খুবলে নিয়েছে। দেখা গেল সুবীর বাঁ পায়ের আঙ্গুলগুলো একরকম নেই বললেই হয়। তাছাড়া সর্বাঙ্গে তীক্ষ্ণ দাঁতের চিহ্ন। মা তার তখনও একটু দূরে দাঁড়িয়ে নিজের পরিধেয় বস্ত্রটা সামলাচ্ছে, কারণ ওরই সঙ্গে প্রথমে কাড়াকাড়ি শুরু হয় এবং জন্তু জানোয়ারের মুখ থেকে কন্যা মৃতদেহটাকে বাঁচাতে গিয়ে পরনের কাপড়খানা তার একেবারে শতচিহ্ন হয়ে গেছে। লোকনাথও সেইখানে দাঁড়িয়ে বললে, তাহলে ওই ব্যবস্থাই হোক। জঙ্গ যখন মরাটা ছুঁয়েছে তখন ওই যাক শ্মশানে, সঙ্গে আরও কতজন বাউরি বাগদিও নিয়ে বেশ ভালো করে পুঁতে দিয়ে আসুক। অগ্নিক্রিয়া যখন হবেই না তখন পতা জানা আর উপায় কি? কি সেনটার্য যেন শিয়াল কুকুরে টেনে না বার করতে পারে। শেষ পর্যন্ত তাই হলো। মা তার একটি প্রতিবাদও করলে না। 2-1 দিন পরেই দেখা গেল গ্রামের খেকি কুকুরের দল কিসের যেন একটা মহোৎসবে লেগে গেছে। খাওয়া খাই মারামারি করে তারা ক্রমাগত গ্রামের চতুর্দিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। নিবারণ বললে,
নিবারণ বললে মেষের পুকুরের পাশে সুবীর আস্ত একখানা হাত নিয়ে কয়েকটা কুকুরে কামড়া কামড়ি ছেঁড়াছেড়ি করতে সে দেখে এলো। তোমাদের বিশ্বাস না হয়তো তোমরা সচক্ষে দেখে আসতে পারো। তারপর শুধু হাত নয়, সেই দিনই গ্রামের ছেলে ছোকরার দল আবিষ্কার করলে যে সুবীর মৃতদেহ শেয়ালে গো বাঘায় মাটি থেকে টেনে তো তুলেইছে, সেই সঙ্গে হাত পা আর পাঁজরগুলো শ্মশান থেকে মুখে করে সমস্ত গ্রাম্যয় ছড়িয়ে চলেছে। কুকুর দেখলেই ছোট ছোট ছেলে মেয়েগুলো বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায় সুবীর হার দেখবার জন্য, কিন্তু ফিরে তারা আর বাড়িতে ঢুকতে পায় না। মায়েরা সব হা হা করে চেঁচিয়ে উঠে বলে, খবরদার বলছি, ঘরে ঢুকিস নে, মরা মানুষের হার না কিছুয়ে এলি, যা পুকুরে একটা ডুব দিয়ে আগে। কাউকে বা ডুব দিতে হয়, কেউ বা মাথায় জল ঢালে, আবার কাউকে বা মাথায় একটুখানি গঙ্গা জল ছিটিয়ে প্রতিজ্ঞা করতে হয় যে আর কখনোই সে সুবীর হার দেখতে যাবে না। গ্রামের মধ্যে বয়স্ক যারা, তাদের মজলিসে এই নিয়ে কথা ওঠে। বলে, সর্বনাশ হলো দেখছি, এবার ঘরে ভূত নাচবে। নিবারণ বললে, ওই শালা দুবরচাচকে যে এত করে বলে দেওয়া হলো ভালো করে পুতিস যাতে শিয়াল কুকুরে না তুলতে পারে, তা শালা দিয়ে এসেছে হয়তো এমনি নাম নাম পুঁতে, তা না হলে এমন হয় কখনো? দুগু ভট্টাচার্য বললে, মাইজি বলছি, আমি এক বুক গর্ত খুঁড়ে তবে পুঁতেছিলাম। বিশ্বাস না হয়তো বলো, আমি ঠাকুর ঘরে হাত দিয়ে বলতে পারি। কিন্তু সে কথা কেউ বিশ্বাস করে না। বলে, গ্রামের মধ্যে ভূতের ভয় যদি হয় তো শালা বুঝতেই পারবি, তোকে শুদ্ধ খণ্ড খণ্ড করে কেটে আমরা সুবীর সঙ্গী করে দেব। ভট্টাচার্য কালা মানুষ, শুনতে পায় না তাই রক্ষে, নইলে তৎক্ষণাৎ একটা ফৌজদারি বেঁধে যেত। সেদিন থেকে এমন হলো যে সন্ধে হলে কেউ আর বাড়ি থেকে বেরোতে পারে না। অপমৃত্যুতে মরা মানুষের হাড় পাঁজরা যখন গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে, তখন তার প্রেতাত্মাই বা গ্রামের মধ্যে ঘুরে বেড়াবে না কেন? নবীন বললে, মাইজি বলছি, আমি কাল সচক্ষে দেখেছি। সুবিধের বাড়ির পাশ দিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাচ্ছিলাম, গাটা সিঁড়ি উঠতে রাম রাম বলতে বলতে এগিয়ে গেলাম। রাম রাম করেছিলাম বলেই ছুতে আমায় পারলে না, কিন্তু পেছনের পুকুরটার জলে মনে হলো কে যেন ঝপাং করে ঝাঁপিয়ে পড়ল। এই না শুনে গ্রামের গিরিশ চৌকিদার তো রাত্রিবেলা এ পাড়ায় হাঁক দেওয়া একদম ছেড়েই দিলে। আবাল বৃদ্ধ বনিতা ভূতের ভয়ে সতস্ত্র হয়ে উঠল। অন্ধকারে কুকুর বেড়াল দেখলেও লোকে আচমকা চেঁচিয়ে উঠতে লাগলো। সুবীর মা তো সেই দিন থেকে অন্ধকারে ঘুরে বেড়ায়। যে আম গাছে দড়ি বেঁধে মেয়ে তার মরেছিল, গভীর রাত্রে সেই আম গাছটির তলায় চুপটি করে বসে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলে, কোথায় মা? তার চিহ্ন কোনো দিনও দেখতে পাইনি। লোকে তা বিশ্বাস করে না, ভাবে মাগি বুঝি মিথ্যা কথা বলছে। লোকনাথ তাই সেদিন দুপুরে তাকে ডেকে বললে, শোনো বাপু, তুমি তো দিব্যি বেশ ভালোই দিন কাটাচ্ছ, এদিকে তোমার মেয়ের দায়ে আমাদের গ্রামে টেকা ভার হয়ে উঠছে দেখছি। তার চেয়ে শোনো বাপু, ভালো চাও তো গোয়ায় গিয়ে মেয়ের নামে একটি পিণ্ডি দিয়ে এসো তো। গ্রাম ছেড়ে চলে যাবার ইচ্ছে সুবীর মার ছিল না, তবু তাকে জোর করে সবাই মিলে বলে কয়ে গয়ায় পাঠিয়ে দিল। বেচারা একাকিনী কাঁদতে কাঁদতে চলে গেল গয়ায়। মেয়ের নামে দুর্নাম রটবে, তাই বা সে সহ্য করবে কেমন করে? অথচ সে নিজে যদি তাকে একটিবার দেখতে পেত। মায়ের মন, যে মেয়ে রাগ করে চলে গেছে
তাকেই সে একটিবার শুধু চোখে দেখতে চায়। শ্মশানের যে জায়গাটায় সুবিকে পোতা হয়েছিল, সুবির মা সেইখানে বসে কাঁদতে লাগলো। ভাবলে, না, সে গয়ায় যাবে না। ভূত হয়েও যদি মেয়েটা একবার দেখা দেয়, গয়ায় পিণ্ডি দিলে সে আশাও হয়তো আর থাকবে না। রাত্রিটা আজ সে এই শ্মশানেই কাটিয়ে দেবে। ভূত হয়েও যদি সে আসে তো একবার জিজ্ঞেস করবে, হতভাগী, রাগ করে তুই কেন গেলি? সারা রাত সুবীর মা সেই অন্ধকারে শ্মশানের মাঝে বসে রইল। এদিকে গ্রামের লোক জানে সে গয়ায় গেছে। দিন দুয়েক পরেই গ্রামের মধ্যে আবার এক হুলস্থুল ব্যাপার। থানা থেকে পুলিশ এসেছে। গ্রামের জনকতক ভারিক্কি মাতব্বর লোককে তারা থানায় নিয়ে যাবে। কি জন্যে নিয়ে যাবে জিজ্ঞেস করলে বলে না, বলে শুধু সেখানে গিয়ে একটা বস্তু শনাক্ত করতে হবে। জ্বালাতন! এই গ্রামের ওপরেই যত অত্যাচার রে বাবা। লোকনাথ বললে, কিন্তু গ্রামের লোক থানায় গিয়ে দেখে কাঠের একটা বাক্সের মধ্যে সাদা কাপড় দিয়ে ঢাকা কি একটা জিনিস। ইন্সপেক্টর বাবু বললেন, দেখুন দেখি চিনতে পারেন কিনা। বলে যেই ঢাকা খুলেছে আর চক্ষু স্থির। সবাই দেখলে রেলের লাইনে কাটা তালগোল পাকানো একটা মৃতদেহ। মুখখানা কিন্তু তখনও পর্যন্ত দেখলে চেনা যায়। সুবীর মা ছাড়া আর কেউ নয়। মানুষ বাস করা দূরে থাক, সন্ধ্যের অন্ধকারে ওপর দিয়ে কেউ আর সহজে যেতে চায় না। যেতে হলে এখনো গাটা ছমছম করে। প্রথম বৎসর ঘরের চাল গেল উড়ে, দ্বিতীয় বৎসর কাঠামোটাও গেল ভেঙে। আজকাল খাড়া দাঁড়িয়ে রয়েছে শুধু ওর চারপাই মাটির দেয়াল। যে আম গাছে সুবি মরেছিল, গাছটা এখনো ঠিক সেইখানেই দাঁড়িয়ে রয়েছে। বছরের পর বছর ঠিক সময়ে তার শুকনো পাতা ঝরে, কচি পাতা গজায়, মুকুলের গন্ধে চারদিক আমোদিত হয়ে ওঠে। শেষে থলথল আম ধরে। কিন্তু গ্রামের মধ্যে এত যে ডানপিটে ছেলে, তা কেউ আর সাহস করে ও আম গাছটার তলা দিয়ে পেরোয় না। ও আমও কেউ খায় না। গাছের আম গাছেই পাকে, আবার সময় হলে ঠিক মাটিতে পড়ে গড়াগড়ি যায়। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের আমাদের আজকের গল্প ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচের বেল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।